জায়গাটা বুঝতে হবে। এগুলোকে বলা হয় লাইফ ব্লাড। আজকে রেল বলুন, রাস্তা বলুন, এগুলো মানুষের জীবনে গতি বাড়ায়, মানুষের জীবনে চলাচলের সুবিধা করে দেয়। আজকে যে লোক অসুস্থ হলো, হঠাৎ করে মনে করে এখানকার কোনো বাচ্চা কোনো বুড়ো অসুস্থ হলো, দ্রুত তাকে হসপিটালে নিতে হবে। যদি রাস্তা ঠিক থাকে তবে সে বাঁচবে, রাস্তা ঠিক থাকে তবে সে মারা যাবে। অর্থাৎ একটা রাস্তার প্রয়োজনটা কত আমরা সবাই এটা বুঝি। তাই যখন আমি দেখলাম যে রাস্তাটা করেছিলাম, করার পর আবার ভেঙে গেল, এবার রাস্তাটা করবে কি, তখন দিল্লি সরকারকে বুঝিয়েছিলাম। আপনারা জানেন যে আমি আপনাদের দু আশীর্বাদে দিল্লিতে কংগ্রেস দলের নেতা হয়ে আমি সেখানটা করবার সুযোগ পেয়েছিলাম। সোনিয়া গান্ধীর পাশে 5 বছর আমি কংগ্রেস দলকে নেতৃত্ব দিয়েছি। ফলে আমার বলার কিছু ওজন থাকতো, সেই ওজনটাকে ব্যবহার করে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে এরকম বহু রাস্তা আছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় হয়েছে, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। মেরামতির ক্ষমতা রাজ্যের নেই, জেলার নেই, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কারো নেই। তখন ওরা বললো ঠিক আছে, আমরা একটা আর্থিক অনুদান দেব, আর্থিক সহযোগিতা করব এগুলোকে সারাই করার জন্য। শুনে রাখুন একটু। এবার সেই যে রাস্তাগুলো সারাই হবে, সব রাস্তা সারাইয়ের দরকার। সব রাস্তা একসঙ্গে সারাই করতে পারবে না। তা কেন্দ্র সরকার বললো ঠিক আছে, আমরা অল্প অল্প করে আপনাদের স্যাংশন করছি। তখন কি করলাম, তৃতীয়বার যখন স্যাংশনের কথা এলো, তখন আমার কাছে অন্তত 15 থেকে 20 এরকম রাস্তা যেগুলো এখনই সংস্কার করা দরকার। তো আমাকে অফিসাররা এই যে WBSR দিয়ে যাদের নেতৃত্বে কাজ হচ্ছে, সে অফিসাররা আমার কাছে গেলেন। কোথায়? আমার পার্টি অফিসে। কেন? স্যার, আপনি কোন কোন রাস্তা চাইছেন এখনই সংস্কার করতে, একটু বলুন। আমি তখন তাদেরকে নিয়ে এই রাস্তা পরিদর্শন করলাম, কারণ আমার কাছে খবর ছিল এই রাস্তার অবস্থা খারাপ। আপনারা অনেকে দেখেছেন, সেই সমস্ত অফিসারদের নিয়ে আমি পদ্মতলা থেকে কুমোরা পর্যন্ত পরিদর্শন করেছিলাম, আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সবাই দেখেছেন আপনারা। এবং তারপর তারপর আমাকে অনুমতি দিতে হয়েছিল। আমি যতক্ষণ না সই করবো ততক্ষণ পর্যন্ত টাকা স্যাংশন হবে না। তাই ইঞ্জিনিয়ার আমার পিছন পিছন ঘুরছে। আমি ইঞ্জিনিয়ারকে মজা করে বললাম, আপনাকে আমি কংগ্রেস করিয়েই ছাড়বো, আমার পার্টিতে আপনাকে আসতে হবে। তখন আমি ডাকবো, মজা করে বলেছিলাম যে আপনারা কংগ্রেস করেন তাই জানি না, কিন্তু আমার অনুমতি নেওয়ার জন্য আমার পার্টির আপনাকে 5-6 দিন ঘোরাবো, আমি আপনাকে কংগ্রেস করিয়ে ছাড়বো, মজা করে বলেছিলাম। তারপর তারা তাদের আমার পারমিশন নিয়ে, আমার সিগনেচার নিয়ে তারা জমা দিল। তবে এই রাস্তায় আজকে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজের টাকার চেষ্টা করলো। যেরকম এটা যেরকম আপনারা, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব। কিন্তু আমি এটা জানি না যে কতটা চওড়া করার পারমিশন দিয়েছে, কেন চওড়া করার নামে ভাঙতি হচ্ছে জানি না। এই মুহূর্তে আমি সেই সমস্ত অফিসারকে বললাম যে আপনারা এক্ষুনি এলাকায় যান, এলাকার মানুষের সাথে কথা বলুন, আপনাদের মতামত ছাড়া কি করে জমি কবজা করে। আপনাকে নোটিশ করেছেন এই জমি বেদখল করার জন্য? আপনাকে নোটিশ করেছেন এলাকার মানুষকে তোমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আপনারা করেছেন কি করেননি দেখুন। যদি না করে থাকেন তাহলে আপনার দপ্তরের সামনে কিন্তু আমি অনশনের অবস্থানে বসে যাবো। আমি এটা বলেছি, আজকেই বলেছি, আজকেই বলেছি। তো প্রথম তার কি দাঁড়াচ্ছে, একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এখানে যারা এই রাস্তা নির্মাণের নামে ঘর বাড়ি ভাঙতে চাইছে, তারা সরকারি সরকারি কোনো ব্যবস্থা এটা করছে না। এটা বেসরকারি ভাবে আইন না মেনে, নিয়ম না মেনে, তারা গায়ের জোরে, যেহেতু তাদের সঙ্গে পুলিশ আছে, যেহেতু তাদের সঙ্গে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অপব্যবহার করে তারা সাধারণ মানুষের আজকে জীবনের দুর্যোগ নামিয়ে এনেছে। হয়তো তাদের কোনো লাভ হতে পারে, তারা হয়তো কোথাও বহুতল বিল্ডিং বানাতে পারে, তারা হয়তো কোথাও নার্সিং হোম বানাতে পারে, তারা কোথাও গোডাউন বানাতে পারে, সেটা সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। যদি গোডাউন বানাতে হয়, নার্সিং হোম বানাতে হয়, তাহলে মানুষের কাছে জমি খরিদ করে নিয়ে করুন। সেটা যদি মনে করেন তৃণমূলের নেতা, আমি শুনেছি আপনি বিরাট নেতা, বিরাট ক্ষমতা আপনার, প্রচুর গুন্ডা আছে, হিকমপুর থেকে গুন্ডা চলে আসবে, কোথায় গুন্ডাসপুর থেকে গুন্ডা সব চলে আসবে আপনাদের, আপনার প্রচুর অস্ত্রপাতি আছে, বোমাগুলি আছে, আমি সব জানি, এলাকার মানুষ সব জানে। কিন্তু জানবে যে তার বিরুদ্ধে লড়াই করার জন্য যেটা দরকার, সেটা হিম্মত, সেটা সততা, সেটা ইমান, সেটা নিয়াজ, এইগুলো মানুষের শিক্ষা আছে। আমাদের যে সততা আছে, সেই ইমান আছে, সেই হিম্মত আছে। আপনাদের বোমা গুলি পিস্তলের মোকাবিলা করে এইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবো, কিন্তু চাকুরি তা করতে দিব না। না, যা খুশি তাই, যা খুশি তাই হবে না, যা খুশি তাই হবে না, হবে না, হবে না। পরিষদের নির্বাচিত সদস্য কাজী ভাই আছে, তাকে আমি বলেছি যে তুমি
অফিসারের সঙ্গে, জেলা পরিষদের সঙ্গে এই নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছে সাইনাজ বেগম, যে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিল। সাইনাজ বেগম সে তৃণমূল ছেড়ে কংগ্রেস এসেছিল, তাকেও নিয়ে এসেছি। কারণ সে মহিলা অত্যন্ত সাচ্চা এবং সৎ মহিলা, তাকে নিয়ে এসেছি এলাকার মানুষের কথা বোঝার জন্য। আপনার জানলেন প্রথম কাজ হবে আমাদের যে ডাব্লিউবিএসআর দিকে বলা, তার আগে আমি অফিসারকে বললাম, তার আগে দু তিনটে যে কাজ সেগুলো আমরা করলাম, অর্থাৎ দেখলাম, অফিসারকে বললাম, ডাব্লিউবিএসআর দিক কাছে আমাদের লোকটা যাবে। আর সোমবারের মধ্যে যদি আমরা কোনো ভালো উত্তর না পাই, সোমবারে আপনাদের সকলকে নিয়ে আমি ডিএম দপ্তরের সামনে অবস্থানে বসবো। আপনি সবাই যাবেন, আপনারা বাচ্চা কাচ্চা সবাই যাবেন। এখানে কোনো পার্টির ব্যানার থাকবে না, যে প্রতিবাদ হবে সেখানে কোনো পার্টি থাকবে না। আমি কংগ্রেস কোনো ব্যানার থাকবে না। আমি তৃণমূলের লোককেও বলবো, আপনাদের যদি মনে হয় এখানকার মা বোনেরা তাদের সাথে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনার যদি মনে হয় এদের সহযোগিতা নিয়ে আপনারা পঞ্চায়েতের নেতা হয়েছেন, তাহলে আপনারাও সেই আন্দোলনে সামিল হবেন। এটা কোনো পার্টির আন্দোলন নয়। সাধারণ মানুষ, আমাদের ঘরের মা বোন, ভাবি, বুবু, আপারা, তাদের এই কান্না দেখবার জন্য আমরা রাজনীতি করি না। আমরা তাদের এই দুরবস্থার সঙ্গে তাদের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, সমর্থন রেখে আমরা তাদের হয়ে কথা বলতে চাই। আপনার চিন্তা করবেন না বোনেরা, ভাবিরা, বুবুরা, যখন ওই গাড়ি আসবে, গাড়ির সামনে সবাই ঠিকভাবে শুয়ে পড়বেন আর আমাকে একটু বলবেন। যত বেশি ভয় করবেন তত বেশি তারা গ্রাস করবে। রাস্তা থেকে সরিয়েছে, বাড়ি থেকে সরাবে, বাড়ির বাবনদের টাকাটাকে শুরু করবে। ভুলে যাবেন না, অত্যাচার অত্যাচার সহ্য করার নাম গুনাহ করা। অত্যাচার সহ্য করার নাম গুনাহ করা, গুনাহ করা। জেনে রাখবে এটা। আল্লাহ মাফ করবে না অত্যাচারের মোকাবিলা না করতে। বলবে তোমাকে পাঠিয়েছিলাম ধরতে কি করতে, প্রতিবাদ করতে, তুমি করোনি, তাই তোমার গুনাহ হতে না। ভগবানের কাছে রাখি, সব থেকে আগে আমি এখানকার মা বোন আর ভাবি বুবুদের উপর নির্ভর করি। আমি আমার দলের নেতাদের উপর নির্ভর করি না, সে কোন দিকে পালাবে আমি জানি না, কিন্তু আমি ভরসা করি আমার ভাবি, বুবু, মা যারা এখানে এসেছেন, বোন, বৌদি যারা এসেছেন, তাদের উপরে নির্ভর করি। আপনারা সংঘবদ্ধ হন। নারায়ণ বেগম আছে আমাদের খুবই কাছে, দলনেত্রী, উনি আপনাদের যোগাযোগ করবেন। এই বোনটা আছে মানবাধিকার কমিশনের কাজ করে, সেও যোগাযোগ রাখবে। আপনারা নেতৃত্ব করুন, আর আমি সর্বান্তকরণে 24 ঘন্টা আমি আপনাদের সঙ্গে আছি। তাহলে কথা হলো কি, আজকে অফিসারকে বলেছি, আজকে ডাব্লিউবিএসআর দিয়ে আলোচনা করার জন্য যাবে। আপনি ডিএম অফিসের সামনে আপনাদের সকলকে নিয়ে অবস্থানে বলবো, যদি কোনো ভালো উত্তর না পাই। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। কালকে আসে আপনারা শুয়ে পড়বেন, রাস্তায় শুয়ে পড়বেন। আর আমি এখানকার তৃণমূলের লোকদেরকে বলবো, আস্তে আস্তে ঘুমো আসছে। আমি এখানকার তৃণমূলের নেতাদেরকে বলবো, তৃণমূলের লোকদেরকে বলবো, ভাই এটা বড় অন্যায় হয়ে যাচ্ছে, এত অন্যায় সহ্য করো না, এটা পাপ হয়ে যাবে, বড় পাপ হয়ে যাবে। এটা এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। বাচ্চা নিয়ে মা বোনেরা কাঁদছে, ঘরের মা বোনেরা সালুম করা ছেড়ে, রান্না করা ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। কি হচ্ছে এটা? বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো, নাজিরাবাদে দেখেছেন মানুষ আগুনে পুড়ে খাক হয়ে গেছে, দেখতে যাননি? আমি জানি এই ঘটনা আপনারা দেখতে আসবেন না, আমরা বসে থাকবো না। গজব নেমে আসবে, এই অত্যাচার হলে গজব নেমে আসবে, মাথায় রাখবে। বোমা, গুলি, পিস্তল শেষ কথা বলে না। আপনারা ব্যবসা করেন, আপনাদেরও নার্সিং হোম আছে, আপনাদেরও কারবার আছে, এক থেকে খুন করে সব কারবার বাঁচাতে পারবেন না। বড় হামলা আপনাদের উপরে হয়ে যাবে, তখন মানুষের হামলা হবে। এই হামলা মানুষ করবে আপনাদের উপরে। অতএব সিধা রাস্তায় আলোচনা করে যদি কিছু করতে হয় আলোচনা করুন, কথাবার্তা বলুন, ভালো মন্দ বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আরে ভাই, নেতা হয়েছেন মানুষের ভোটে, মানুষের সমর্থনে নেতা হয়েছেন, পাপ করবেন না। আপনারা পাপ যদি করেন, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি, কিন্তু আমরা অধিকার রক্ষার লড়াই নেমেছি। কাউকে ভয় দেখাতে আসিনি, কিন্তু অধিকার রক্ষার যেটা লড়াই, এখানকার মা বোনের যেটা অধিকার, সেটাকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমাদের সকলের আছে। পাঁচবার আপনারা আমাকে ভোটে জিতিয়েছে, কখনো বলেছিলাম হারি বা জিতি থাকবো? হেরেছি তো কি হয়েছে? এটা তো বলিনি যে হেরে গেলে থাকবো না, তা হেরেছি, থাকছি, থাকবো। ভরসা রাখবেন। জয় হিন্দ।